ওয়েলকাম টু স্টক স্টাডি। আজকের মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটি একটা ভালো মুভমেন্ট না হলেও লোয়ার লেভেল থেকে যেমন রিকভারি এসছে এবং স্টক ওয়াইজ যদি আপনি দেখেন স্টক ওয়াইজ দুর্দান্ত মুভমেন্ট হয়েছে মার্কেটে। গতকাল অ্যানালিসিস ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিটেলস লেভেল শেয়ার করেছিলাম, বাজেটের আউটকাম কী হতে পারে, এবং আজকের মার্কেট যদি আপনি দেখেন এক্স্যাক্টলি মার্কেট পুরো সেভাবে ট্রেড হয়েছে এবং স্টকগুলো মর্নিংয়ে 1% মুভমেন্ট দিচ্ছিলো, সেখানে ডে এন্ডে গিয়ে 5% 4% করে মুভমেন্ট হয়েছে। দেখুন, আপনি যখন ট্রেড করছেন ইন্টারডে ট্রেডিং, আপনি শুনে থাকবেন যে ইন্টারডে ট্রেডিং জুয়া, ইন্টারডে ট্রেডিং থেকে ম্যাক্সিমাম 95% লোক লুজার হয়। বাট আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আজকে আমি যতগুলো ট্রেড করেছি ইন্টারডেতে, যতগুলো স্টক আমি পিক করেছিলাম, প্রত্যেকটা স্টকের আজকে মোর দ্যান 2%, 3%, 4% ইন্টারডে মুভমেন্ট পেয়েছি। মোর দ্যান 2%, 3%, 4%, এবং তার মধ্যে যে স্টকগুলো আজকে টপ গেনার, যেমন বাজাজ ফাইন্যান্স, এল&টি ফাইন্যান্স, যে ফাইন্যান্সিয়াল যে কোম্পানিগুলো ছিল, এম&এম মানে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, আমি দেখাবো একটু পরে আপনাদের সঙ্গে। তো প্রত্যেকটা স্টকের আজকে খুব দুর্দান্ত মুভমেন্ট হয়েছে এবং ব্যাঙ্ক নিফটি যদি আপনি লো দেখেন, গতকাল আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, লেভেল শেয়ার করেছিলাম যে ব্যাঙ্ক নিফটির নিচের দিকে যে সাপোর্ট লেভেল সেটা হচ্ছে 48,900। এক্স্যাক্টলি ব্যাঙ্ক নিফটি আজকে যদি আপনি লো দেখেন, দেখবেন 48,900 থেকে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে 49,200, 300, 400 এইসব রেঞ্জের মধ্যে ট্রেড করেছে, বাট নিচে কিন্তু সাপোর্ট মার্কেট নিয়েছে। আর ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি দেখেন, একটা ট্রেড ওয়ার চলছে। ট্রেড ওয়ার মানে আমি আপনাদের সঙ্গে অনেক আগে থেকেই ডিসকাস করেছি, যখন থেকে ডোনাল্ড ট্রাম্প এসছে, যে ট্রেড ওয়ার চলবে, নর্মাল ওয়ার বন্ধ থাকবে বা ট্রেড ওয়ার চলবে। দ্যাট মিনস ইম্পোর্ট যে ডিউটি, সেই ইম্পোর্ট ডিউটি এখানে আমেরিকা বাড়াবে, যেটাকে ট্যারিফ বলা হয়। ট্যারিফ মানে কি? দেখুন, ট্যারিফ মানে হচ্ছে যদি কোনো কান্ট্রি ট্যারিফ লাগায় অন্য কোনো কান্ট্রির উপরে, ধরুন আমি আমেরিকা, আমি অন্য কোনো কান্ট্রি আপনার উপরে ট্যারিফ লাগাচ্ছি। দ্যাট মিনস আপনি যখন কোনো প্রোডাক্ট আমার দেশে এনে বিক্রি করবেন বা আমার দেশে এনে সেল করবেন, সেখানে এক্সট্রা 25% আমাকে পে করতে হবে অ্যাজ এ আমেরিকা। আমাকে পে করার পরে আপনাকে তারপর সেটা ইউএসএতে বেচতে হবে। সেক্ষেত্রে প্রবলেম কি হতে পারে? এই ট্যারিফ হওয়ার জন্য ক্রিপ্টো মার্কেটে পুরো ক্র্যাশ। বিটকয়েন যদি আপনি দেখেন, ইথেরিয়াম, সোলানা, পুরো ক্রিপ্টো মার্কেটে $2 বিলিয়ন বেশি এখানে টাকা ওয়াইপ আউট হয়ে গেছে, এবং একদিন বা দুদিনের মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড, শুধু আপনার আমার বা এরকম নয়, যারা ইনভেস্টমেন্ট করেন। তখন আমি ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করি না, আমি আপনাদের আগেই শেয়ার করেছি, ক্রিপ্টোতে আমি ট্রেডিং পারপাস অপরচুনিটি দেখলে এখানে কাজ করি। তো ক্রিপ্টোতে কিন্তু যারা ইনভেস্টমেন্ট করে, আমাদের দেশে ইনভেস্টমেন্ট লিগ্যালও নয়, যারা ইনভেস্টমেন্ট করেন সেখানে তাদের একটা ভালো লস হচ্ছে, অনেকের লিকুইডিটি হয়ে গেছে। দ্যাট মিনস যদি কেউ মার্জিন নিয়ে ক্রিপ্টো বাই করে থাকেন 20x, 30x, 10x, এবার বিটকয়েন উপরের লেভেল থেকে 20%, 30%, 20%, 15% ফল হয়ে গেছে। ইথেরিয়াম যদি দেখেন মোর দ্যান 25% ফল হয়ে গেছে দুদিনের মধ্যে। সেখানে সেই পজিশানগুলো সেখান থেকে লিকুইডিটি চলে এসছে, সেই প্রাইসে চলে এসছে, সেখান থেকে ক্রিপ্টো মার্কেটে একটা বিশাল বড় কারেকশান হওয়ার ফলে কিন্তু এত ক্ষতি হয়েছে। এখন এই ট্রেড ওয়ার যেটা হয়েছে, আমেরিকা কি জানতো না যে ট্রেড ওয়ার হলে এরকম প্রবলেমটা হতে পারে? ক্রিপ্টো যেখানে লাভার বলা হয়, ডোনাল্ড ট্রাম্পকে, আমেরিকার যে প্রেসিডেন্ট আছে তাকে যে ক্রিপ্টো লাভার বলা হয়, তো ক্রিপ্টো মার্কেটে এই যে এতটা ক্র্যাশ হলে পুরো ওয়ার্ল্ড ওয়াইড, এবং ওয়ার্ল্ড ওয়াইড শুধুমাত্র ক্রিপ্টো মার্কেট নয়, আমাদের মার্কেট কিন্তু এটাকে আজকে অ্যাবজর্ব করে নিয়েছে। আমাদের বাজেটের একটা ইভেন্ট ছিল, আর কেন অ্যাবজর্ব করেছে একটু পরে আমি আপনার সঙ্গে ডিসকাস করছি। চেষ্টা করবো ছোটো ভিডিও বানানোর, কারণ গতকাল আমি যে ভিডিওটি বানিয়েছিলাম 28 মিনিট, মানে 28 মিনিটের ভিডিও, তার মধ্যে পুরো সব কিছু আমি ডিসকাস করেছিলাম। বাজেট নিয়ে দুটো ভিডিও আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছি, বাট আপনাদের সাপোর্ট পাইনি ভিডিওতে। আপনাদের ভিডিওতে আপনারা দেখেননি। যদি এই ভিডিওটি দেখে আসেন, দেখবেন আজকের মার্কেটটা দেখবেন হুবহু একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে আপনার। তো স্টক মার্কেটে যদি আপনি কাজ করেন, যদি ডেলি বেসিসে আপনি মার্কেট দেখেন, মার্কেটে যদি ট্রেড প্ল্যান করেন, সেক্ষেত্রে বেসিক আপনাকে সময় দিতে হবে শিক্ষার জন্য, লার্নিংয়ের জন্য। এটুকু যদি না করতে পারেন তাহলে স্টক মার্কেটে কাজ না করাই ভালো, তাহলে এখানে লস হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। তো ফার্স্ট দেখুন, আমি আপনাদের সঙ্গে যেটা ডিসকাস করব সেটা এই যে ট্যারিফ যেটা ইউএস লাগিয়েছে মেক্সিকো এবং কানাডার উপরে 25% যে ট্যারিফ,
এই ট্যারিফ হওয়ার ফলে শুধুমাত্র যে মেক্সিকো বা কানাডার প্রবলেম এরকমটি নয়, ইউএসের ক্ষেত্রেও কিন্তু একটা বড় প্রবলেম হতে পারে। এবং ইউএসের ক্ষেত্রে বড় প্রবলেম কিভাবে হতে পারে, ছোট্ট একটা গল্পের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, ট্যারিফ বাড়ানো মানে হচ্ছে ইউএসের গভর্নমেন্ট চাইছে যে কানাডা এবং মেক্সিকো যখন কোনো প্রোডাক্ট তাদের দেশে সেল করতে আসবে, তখন সেল করার সময় তাদেরকে 25% এক্সট্রা ট্যাক্স দেবে। তাহলে যদি কোনো প্রোডাক্টের দাম হয় 100 রুপিস, 100 টাকা যদি দাম হয়, তাহলে সেই প্রোডাক্টটার দাম হয়ে গেল অলরেডি 125 টাকা। তারপরে সেই প্রোডাক্টটা ওই দেশের মানুষের কাছে তারা বেচতে পারবে। এবার যদি অ্যাজ এ কানাডা, অ্যাজ এ মেক্সিকো দেখা হয়, তাই তাদের প্রোডাক্টের দাম অলওয়েজ কী হচ্ছে, অন্যান্য কান্ট্রি এই সেম প্রোডাক্ট তৈরি করছে, তো তারাও যখন ইউএস মার্কেটে সেই প্রোডাক্ট সেল করতে যাচ্ছে, আর কানাডা অ্যাজ এ কানাডিয়ান, অ্যাজ এ মেক্সিকোর লোক যিনি বিজনেসম্যান, তিনি যখন ওই প্রোডাক্ট সেম ইউএসএতে সেল করতে যাচ্ছে, তখন একটা কম্পিটিশান চলে আসছে। এই কম্পিটিশানে বাজারে যদি কানাডার যে ব্যবসা করতে গেছে, সে কিন্তু তার প্রোডাক্ট কিন্তু বিক্রি হবে না। তো এখান থেকে কানাডা বা মেক্সিকোটা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে কানাডা আর মেক্সিকো এরা কী করেছে, এরা বলেছে যে যদি ইউএসএ আমাদের উপরে এরকম ট্যাক্স লাগায়, তাহলে আমরাও ইউএস যেসব প্রোডাক্ট আমাদের এখানে বিক্রি হচ্ছে তাদের উপর আমরা ট্যারিফ লাগাবো, যার ফলে একটা কিন্তু সমস্যা তৈরি হয়েছে। কিন্তু ইউএসের এরকম প্ল্যান করার কারণ কি, এর পিছনে একটা বড় কারণ আছে, যেটা আমি পরে আপনাদের সঙ্গে ডিসকাস করব এবং ভিডিও চেষ্টা করব ছোটো করে বানানোর। আজকের ট্রেড কীভাবে করেছি সেটা ডিসকাস করব, যে স্টকগুলো এবং স্টকগুলো কীভাবে চলেছে ইন্টারনেটে, কীভাবে স্টক আমি যে কটা সিলেক্ট করলাম প্রত্যেকটা স্টক কেন চললো, এবং পরের স্টকগুলো কীভাবে সিলেক্ট করেছিলাম, প্রত্যেকটা জিনিস শেয়ার করব। আমার সঙ্গে যারা স্টুডেন্ট গ্রুপে যুক্ত আছেন তারা আজকে খুব ভালো প্রফিট করেছে, এবং আজকে স্টক মার্কেটে যদি দেখেন নিফটি ব্যাঙ্ক নিফটি সেভাবে মুভমেন্ট না হলেও আমার কাছে স্টক মার্কেট আছে আজকের দিনটা খুব ভালো একটা দিন ছিল, এটা অন্যতম দিন ছিল, কারণ যতগুলো স্টক আমি নিয়েছি প্রত্যেকটা স্টক আজকে চলেছে এবং প্রত্যেকটা স্টক ভালো প্রফিট দিয়ে গেছে। এবং আমি হেজিং ইন্টারডে যখন আমি করি, জেনারেলি হেজিং করি না, কখনো কখনো হেজিং করি। অ্যাজ এ ট্রেডার যখন আপনি কাজ করবেন আপনাকে হেজিং করতে হবে, আপনাকে ইন্টারডেতে ন্যাকেট কল, ন্যাকেট পুট বা সব রকম কাজ করতে পারেন, বাট আমি জেনারেলি ইন্টারডেতে যখন কাজ করি স্টকের অপশান বাই করে কাজ করি। আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, আর যারা আমার কাছে ক্লাস করেছেন, শিখেছেন, বুঝেছেন, তারা তো জানেনই, আমার সম্বন্ধে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। তো সেটা সিম্পল বলছিলাম যে যদি কানাডিয়ান প্রোডাক্ট ইউএসএতে বিক্রি হয়, তাহলে কম্পিটিশনের বাজারে তারা হেরে যাবে, তো তাদের একটা বিশাল বড় লস, মেক্সিকোর ক্ষেত্রে একটা বিশাল বড় লস হতে পারে। আপনি যদি ইউএসের ম্যাপ দেখেন, তাহলে ইউএসের ম্যাপে তাদের যে সারাউন্ডিং যে কান্ট্রিগুলো আছে, তার মধ্যে কানাডা একটা কান্ট্রি, তার মধ্যে মেক্সিকো একটা কান্ট্রি, আর কিউবা একটা কান্ট্রি আছে। বাট কিউবার অনেক স্যাংশন লাগানো আছে, যার জন্য কিউবা নিয়ে কোনো চিন্তা নেই। এই কানাডা আর মেক্সিকো, ইউএসএ দাবি করে যে কানাডা আর মেক্সিকো থেকে ড্রাগ প্রচুর আমদানি হচ্ছে আমেরিকাতে, যার ফলে যুব সম্প্রদায় অনেকভাবে ক্ষতি হচ্ছে। এই যুব সম্প্রদায় ক্ষতি হচ্ছে বলেই কি এরকম ট্যারিফ? এটা হতে পারে না, আমার তো মনে হয় না। তো এটা একটা কারণ যেটা ইউএস বলছে। দেখুন, এই যে বিজনেস পলিসি যেটা চলছে, এটাতে কানাডা মেক্সিকো ক্ষতিগ্রস্ত হবে। এর সঙ্গে সঙ্গে আর কে ক্ষতিগ্রস্ত হতে পারে? দেখুন, আমেরিকাতে কেন আমেরিকান মার্কেটে ন্যাসড্যাক, যদি ডাউ জোন্স যখন ফিউচার আজকে সকালে ওপেন হয়েছিল, আমি শেয়ার করেছিলাম পাবলিক টেলিগ্রাম চ্যানেলে। কোনো ইম্পর্টেন্ট নিউজ ইভেন্ট থাকলে যেখানে আমি শেয়ার করি, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ওখান থেকে আপনারা ওখানে জয়েন হতে পারেন। যারা আমার সঙ্গে স্টুডেন্ট গ্রুপে যুক্ত হতে চান, তারা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, সেখান থেকে আপনি কাজ করতে পারেন। তো ওখান থেকে যদি অন্য কান্ট্রি আমরা দেখি, অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে যদি দেখি, অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে তাদের এখানে যখন বিজনেস করবে, সেক্ষেত্রে তারা বেনিফিটেড হবে। ইউএসের প্রবলেম কি? অন্যান্য কান্ট্রি বলতে চায়নার সঙ্গে কিন্তু অলরেডি কিন্তু একটা ট্যারিফ চায়নার উপরে লাগিয়ে দিয়েছে, বাট চায়না অতটা বিজনেস করে না যতটা কানাডা আর মেক্সিকো করে, কারণ তাদের পাশাপাশি কান্ট্রি। আর কানাডার মেন হচ্ছে তেল। যখন ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন তখন বলেছিলেন যে তারা প্রচুর পরিমাণে তেল খনন করবে, যাতে পুরো ওয়ার্ল্ডে ইনফ্লেশন কন্ট্রোল হয় এবং যাতে তেলের দাম কন্ট্রোলে থাকে। কিন্তু মোর দ্যান 50% যে তেল ইউএসএতে ইম্পোর্ট হয়, সেটা ইম্পোর্ট হয় কানাডা থেকে, কারণ কানাডার তেলের একটা বড় ভান্ডার
আছে এবং সেই তেলের ভাণ্ডারটা কিন্তু যায় ম্যাক্সিমামটা ইউএসএতে। এইবার প্রশ্ন হলো ইউএসএতে ক্ষতিগ্রস্ত কি? ইউএসএর গভর্নমেন্ট যদি এটা করে তাহলে ইউএসএর পাবলিকের বা ইউএসএর ইকোনমির জন্য কি এটা খুব লাভজনক হবে? না, এরকমটি নয়। দেখুন, ইউএসএতে মেন ফোকাস হচ্ছে ইনফ্লেশন যদি কন্ট্রোলে আসে তাহলে ফেড রেট কাট করবে। অলরেডি কয়েকদিন আগে যে ইন্টারেস্ট রেট ডিসিশন এসেছিলো ফেডের, সেখানে আমরা দেখেছিলাম যে ফেড রেট কাট করতে পারেনি। জেরম পাওয়েল, ফেড চেয়ারম্যান, তিনি বলেছেন যে ইনফ্লেশন কন্ট্রোলে নেই, ইনফ্লেশন এখন উপরের দিকে আছে। যদি ইনফ্লেশন আবার কন্ট্রোলে আসে সেক্ষেত্রে কিন্তু, আর যেহেতু লোকের জব বেশি পাচ্ছে, সেটা একটা কারণ ছিল, দেখিয়েছিলাম, সেগুলো ডিসকাস করেছি আপনাদের সঙ্গে। তো যদি ইউএসের মানুষকে, দেখুন 100 টাকার জিনিস যখন ইউএস গভর্নমেন্ট অ্যাজ এ ট্যারিফ 25 টাকা নেবে, তাহলে 125 টাকা যখন প্রোডাক্টের দাম হবে, ইউএসকে যখন কিনতে হবে তখন সেটার দাম কত? 125 টাকা কিনতে হবে। তা অ্যাজ এ ইউএসের পাবলিক, মানে ইউএসের জনগণের ক্ষেত্রে সেটা কি, সেটার দাম বেশি হচ্ছে, মহেঙ্গা হচ্ছে। তার মানে এখানে কি হচ্ছে? ইনফ্লেশন বেড়ে যাচ্ছে। জিনিসপত্রের দাম বাড়া মানেই হচ্ছে ইনফ্লেশন বাড়া। এবার ইউএস গভর্নমেন্ট কি বলছে এর বিনিময়ে? ইউএস গভর্নমেন্ট বলছে যে ইনফ্লেশন বাড়ুক বা দাম বাড়ুক, আমি ইনকাম ট্যাক্সে ছাড় দেবো যাতে মার্কেটে লিকুইডিটি চলে আসে। অন্য কান্ট্রির কাছ থেকে টাকা নেব, জিনিসের দাম বাড়বে। কিন্তু এটাতে কিন্তু সমাধান হবে না, এই কারণেই, কারণ যখনই প্রোডাক্টের দাম বাড়বে তখন ইনফ্লেশন বাড়বে, আর যখনই ইনফ্লেশন বাড়বে তখনই রেট কাট হবে না। আর যদি রেট কাট না হয়, ইকোনমিতে টাকা ইনফিউজ হবে না। আর যদি ইকোনমিতে টাকা ইনফিউজ না হয়, সেটা ক্রিপ্টো মার্কেটের জন্য বা টেক মার্কেটের জন্য বা ইউএস মার্কেটের জন্য ভালো নয়। এই পুরো একটা সার্কেল, একটা ব্যাপার আছে, এটা সাইকেলে চলে ব্যাপারগুলো, এবং তার জন্য ইউএস ইকোনমিতে একটা কারেন্ট শার্প ফল, ক্রিপ্টো মার্কেটে একটা শার্প ফল, ওভারঅল ওয়ার্ল্ড মার্কেটে একটা ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এবার প্রশ্ন হলো, ইন্ডিয়াতে আমরা কি বেনিফিট হব না আমরা এখান থেকে আমাদের উপর যদি ট্যারিফ লাগিয়ে দেয়? দেখুন, অলরেডি আমাদের দেশের যে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা মিটিং অ্যারেঞ্জ করেছে এই ফেব্রুয়ারি মাসে, এবং যে বাজেট আমাদের পেশ হলো, এই বাজেটে অলরেডি আমরা ইম্পোর্ট ডিউটি অনেক কিছুতে ছাড় দিয়ে দিয়েছি, ইম্পোর্ট ডিউটি কমিয়ে দিয়েছি। দ্যাট মিনস ইউএসের যেসব প্রোডাক্ট, ইউএসের যেসব কোম্পানি এখানে প্রোডাক্ট বিক্রি করে, তাদের ক্ষেত্রে ইম্পোর্ট ডিউটিগুলো লাগবে না। তাহলে অলরেডি আমাদের ইন্ডিয়া একটা সংকেত দিয়ে দিয়েছে যে আমরা কিন্তু তোমাদের প্রোডাক্ট যেটা তোমরা বেচছো, আমাদের এখানে সেল করতে আসছো, তার উপরে আমরা ইম্পোর্ট ডিউটি কমিয়ে দিয়েছি। তাহলে তোমরাও আমাদের উপরে ইম্পোর্ট ডিউটি লাগাবে না, এরকম কিন্তু একটা সংকেত অলরেডি সারেন্ডার করা বলে না, অলরেডি ইন্ডিয়া সারেন্ডার হয়ে গেছে। সেক্ষেত্রে টেসলা, ইলন মাস্কের যে কোম্পানি, তাহলে সে যখন এখানে কার বেচতে আসবে, সেল করতে আসবে, তাহলে সেক্ষেত্রে তার উপরে ইম্পোর্ট ডিউটি লাগবে না। আর যখন ইম্পোর্ট ডিউটি লাগবে না তখন তার দাম কম হবে, তাহলে ইন্ডিয়াতে ওটা সেলিং বাড়বে। তো ইন্ডিয়া কিন্তু অন্য খেলা খেলছে। সঙ্গে চায়না, সঙ্গে 2018, 2017 যখন ডোনাল্ড ট্রাম্প ছিল, সেই সময় এই ট্যারিফ নিয়ে অনেক কিছু চলতো। তো চায়না তার জন্য ইউএসের রপ্তানি অনেকটা কমিয়ে দিয়েছে, যার জন্য চায়নার ইকোনমিতে খুব একটা প্রভাব পড়বে না। কিন্তু কানাডা, কদিন আগে আমরা শুনছিলাম যে কানাডা, ইউএস চাইছে কানাডাকে তার আরেকটা স্টেট বানাতে। তো যদি এরকমটি হয়, কানাডার উপরে এবং মেক্সিকোর উপরে যদি এরকম ট্যারিফ বাড়ায়, তাহলে কানাডা, মেক্সিকো খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং কানাডা যদি আমরা একটা দেশ ভাবি, খুব বড় একটা ল্যান্ড কানাডাতে আছে, এবং এই ল্যান্ডটা কিন্তু একটা বড় সম্পদ। ইউএসএ চাইছে কানাডা ইন্ডিভিজুয়াল না হয়ে যদি ইউএসএর সঙ্গে জোট হয়ে যায় অ্যাজ এ কান্ট্রি, একটা স্টেট হিসেবে, তাহলে ইউএসএর ক্ষেত্রে সেটা খুবই আগামী দিনে ভালো একটা বিষয় হতে পারে। এবং সঙ্গে যদি মেক্সিকোকেও নিয়ে নিতে পারে, যদিও বা মেক্সিকোতে তেমন কিছু নেই, তাই পুরো একটা বড় কান্ট্রি হয়ে যাবে, এরকম একটা ভাবনা ইউএসএর হতে পারে। এবার এটার খারাপ দিক কী হতে পারে? অলরেডি আমরা শুনেছিলাম যে ব্রিক্স যে কান্ট্রিগুলো আছে, ব্রিক্স কান্ট্রিগুলো চাইছে যে তারা একটা আলাদা কারেন্সি বানাবে। এই আলাদা কারেন্সি সেটা হতে পারে কোনো একটা দেশের কারেন্সি, যেটা একটা আলাদা কারেন্সি হবে, বা এই আলাদা কারেন্সি কিন্তু বিটকয়েন হতে পারে। কারণ বিটকয়েন যে নেটওয়ার্ক, কারণ আমরা যে নেটওয়ার্ক ইউজ করি, এই যে ইউএস ডলার যখন আমরা এখন যেমন কি হয়, ইউএস ডলারের মাধ্যমে সব কিছু কেনাবেচা হয়। তো ইউএস ডলার যখন মাধ্যমে সব কিছু যখন আপনি কেনাবেচা করছেন,
তখন এর জন্য যে নেটওয়ার্ক সেটা কিন্তু আমেরিকা থেকেই প্রোভাইড করে দিয়েছে, সেটা আপনি তৈরি করতে পারবেন। বাট বিটকয়েনের ক্ষেত্রে বিটকয়েনের নিজস্ব নেটওয়ার্ক আছে এবং বিটকয়েন একটা ডিসেন্ট্রালাইজ কারেন্সি এবং স্টেবল কারেন্সি বলা হয় এখন, স্টেবল কারেন্সি, তো সেটাকেও নিতে পারে। কিন্তু এর মধ্যে প্রবলেম হচ্ছে আবার এটা, আমি পুরো গল্পটা আপনাদের সঙ্গে বলছি যাতে আপনাদের মধ্যে এই বিষয়গুলো পুরো ক্লিয়ার হয়ে যায়। আর যদি ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর ভিডিও দেখুন, শিখুন, সেক্ষেত্রে আগামী দিনে আপনিও মার্কেটে কাজ করতে পারবেন। খুব শীঘ্রই আমি ইন্টারডে কীভাবে ট্রেড প্ল্যান করা যায়, ইন্টারডে আপনি কীভাবে কাজ করতে পারেন, আমার সঙ্গে কীভাবে যুক্ত হতে পারেন, তার জন্য আমি একটা ছোট ক্লাসের ব্যবস্থা করব। যদি আপনার ইন্টারেস্ট থাকেন আপনারা SMS করবেন, হোয়াটসঅ্যাপ আছে 1-2 সপ্তাহের মধ্যে আমি হয়তো বা লঞ্চ করব যদি আপনাদের ইন্টারেস্ট দিই। অলরেডি আমি কয়েকজনের আমি ইন্টারেস্টে আপনাদের ইন্টারেস্ট পেলে আপনি ক্লাস স্টার্ট করি, তো অলরেডি কয়েকজনের ইন্টারেস্ট পাচ্ছি, যদি আরও ইন্টারেস্ট আসে সেক্ষেত্রে ক্লাস স্টার্ট হবে এবং খুব বেশি নয় 4টে ক্লাস হবে ম্যাক্স টু ম্যাক্স এবং মোটামুটি 8 ঘন্টার ক্লাস। তার মধ্যে ইন্টারডে স্টক সিলেকশন, ইন্টারডে ট্রেডিং রিলেটেড সাইকোলজি, এন্ট্রি এক্সিট, স্টক সিলেকশন, সুইং পজিশনাল, অপশান ট্রেডিংয়ের, ইন্টারডে অপশান ট্রেডিং, এই সবগুলো যাদের বেসিক মোটামুটি নলেজ আছে মার্কেটে তারাই জন্যই ক্লাসটা থাকবে। একদম নতুনদের জন্য, যারা একদম প্রথম থেকে শিখতে চায় তারা চ্যানেলে অনেক ভিডিও আছে দেখতে পারেন। এই হচ্ছে ঘটনা চলছে। এর মধ্যে একটা বিশেষ ঘটনা যেটা গতকাল ট্যারিফ আমেরিকা 1 তারিখে করেছিল, 1 ফেব্রুয়ারির আগে থেকে বলেছিল, আজকে আমেরিকা আবার বসবে এই দুটো কান্ট্রির সঙ্গে যে ট্যারিফ নিয়ে কিছু ভালো কিছু আসতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আবার ইউএস মার্কেটে যে ফলটা দেখছি যদি কোনো ভালো কিছু আসে সেটা তার জন্য আবার বাউন্সে উপরে যেতে পারে। তো এগুলো চলবে ডোনাল্ড ট্রাম্পের। আমি 2025-এর শুরুতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের এই জামানাতে কিন্তু অনেক কিছু হবে। ক্লিয়ার? এবার আসি আমাদের আজকের মার্কেটে আমরা কিভাবে ট্রেড করলাম, আমি কোন স্টকগুলো আজকের জন্য পিক করেছিলাম এবং সেই স্টকগুলো কেমনভাবে চললো। দেখুন আজকে যদি আপনি দেখেন ভালো যে স্টকগুলো চলেছে তার মধ্যে হচ্ছে বাজাজ ফাইন্যান্স। আমি মর্নিংয়ে বাজাজ ফাইন্যান্স, এখানে 15 মিনিটের চার্ট, আমি মর্নিংয়ে বাজাজ ফাইন্যান্স, ঠিক আছে, এই জায়গাতে পিক করেছিলাম নিজে পার্সোনালি এবং আমি আমার স্টুডেন্টদের সঙ্গে শেয়ারও করেছিলাম। এখান থেকে যদি দেখেন বাজাজ ফাইন্যান্সের মোর দ্যান 4% মুভমেন্ট হয়েছে এবং আজকে বাজাজ ফাইন্যান্সের এখানে 5.3% মুভমেন্ট হয়েছে। ভোল্টাস আজকে আমাদের স্টক ছিল, ভোল্টাস, এই স্টকও ভোল্টাসও আমরা পিক করি এবং এখান থেকে ভোল্টাসের একটা দুর্দান্ত মুভমেন্ট। কনজামশন সেক্টর দেখুন, চোলা ফাইন্যান্স এই স্টকটিও আমাদের আজকে ছিল। চোলা মানে টপ যে স্টকগুলো প্রত্যেকটা স্টক কিন্তু আজকে, ইউপিএল স্টকটি আজকে আমাদের ছিল, আমি নিজে ট্রেড করেছি, ঠিক আছে। এছাড়াও যদি দেখি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এই স্টকটা শেষের দিকে একটুখানি ফলো হয়েছে। দেখুন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাতেও খুব ভালো মুভমেন্ট হয়েছে, এই স্টকটি আমি নিজে ট্রেড করেছি। এই প্রত্যেকটা স্টক দেখুন মার্কেটে কি হলো কি না হলো আমার দেখার দরকার নেই। এলটিএফ এই স্টকটি তো শেষের দিকে আমি এখানে ট্রেড প্ল্যান করেছি এবং স্টকটিতে মুভমেন্ট হয়েছে। এবার আসি থিম, কেন বাজারে স্টকগুলো, দেখুন এই প্রত্যেকটা স্টক যদি দেখেন এর মধ্যে ম্যাক্সিমাম স্টক হচ্ছে, আমি সেল সাইডে ট্রেড প্ল্যান আজকে করিনি। হ্যাঁ, হ্যালে একটা ট্রেড করেছিলাম, হিন্দুস্তান অ্যারোনটিক্স নিজে পার্সোনাল করেছিলাম, তো এখান থেকে একটা প্রফিট জেনারেট হয়েছে। ক্লিয়ার? তো এখান থেকে আজকের যে মার্কেটে মুভমেন্ট হয়েছে আমাদের থিম ছিল কি কনজামশান, বাট কনজামশানের মধ্যে যে ফুড কনজামশান যেগুলো ছিল এফএমসিজি সেক্টর গতকাল মুভমেন্ট হয়েছিল, আজকে ওই স্টকগুলোতে মুভমেন্ট হয়নি। তো যেহেতু লাস্ট কদিন ধরে মুভমেন্ট হয়েছে আজকে মুভমেন্ট হয়নি, বাট 2025 সাল পুরো এফএমসিজি সেক্টর চলবে। আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, এটা আমার পার্সোনাল ভিউ। এখান থেকে নেক্সট মার্কেটে যদি আমি দেখি আজকের জন্য, দেখুন ভোল্টাস এটা হচ্ছে আপনার কনজিউমেবল প্রোডাক্ট, মানে ট্যাক্স যদি বাঁচে তাহলে মানুষ এসি কিনবে, সেই থিম থেকেই। এবং এখান থেকে দেখবেন আজকে বাটার খুব ভালো মুভমেন্ট হয়েছে। এইবার দেখুন এই যে কোম্পানিগুলো আছে ম্যাক্সিমাম মানুষ কি করে এখন যখন কোনো প্রোডাক্ট এই বাই করে, যেমন ভোল্টাস এসি থেকে শুরু করে ফ্রিজ থেকে শুরু করে যা কিছু বাই করে, কেনার সময় তারা কিন্তু মোবাইল পর্যন্ত তারা ইএমআইয়ে বাই করে। তাহলে এই কনজিউমার প্রোডাক্ট যেগুলো আছে, এই কনজিউমারদের যে লোন যারা দেয় সেই কোম্পানিগুলো কারা, আমি গতকাল শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে যে
নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি এখানে বেনিফিটেড হবে যদি মার্কেটে টাকা আসে, পাবলিকের কাছে যদি টাকা থাকে। তো সেখানে দেখুন বাজাজ ফাইন্যান্স হচ্ছে লিডিং স্টক, চোলা ফাইন্যান্স, এল&টি ফাইন্যান্স, এম&এম ফাইন্যান্স, এই যে ফাইন্যান্সিয়াল যে স্টকগুলো আছে, এই ফাইন্যান্সিয়াল স্টকগুলো প্রত্যেকটার মুভমেন্ট হয়েছে এবং এগুলোকে বলা হয় পেয়ার কোম্পানি। সিম্পল যদি আপনি এখান থেকে screener.in এই ওয়েবসাইটে যান, এখান থেকে গিয়ে আপনি দেখতে পারবেন যে জাস্ট আপনি এখানে লিখুন বাজাজ ফাইন্যান্স। আমরা জানি যে বাজাজ ফাইন্যান্স যে স্টকটি আছে, বাজাজ ফাইন্যান্স যে স্টকটি আছে কনজিউমারদের লোন দেয়, কনজিউমার প্রোডাক্ট যারা কেনে সেগুলোকে লোন দেয়। এবার দেখুন এই যে কোম্পানি আছে, এই কোম্পানির যেসব পেয়ার কোম্পানি আছে তাদের মধ্যে দেখুন শ্রীরাম ফাইন্যান্স, এখানেও দেখবেন আজকে ভালো মুভমেন্ট হয়েছিল, এবং শ্রীরাম ফাইন্যান্স, এবং এদের দেখুন সব পেয়ার কোম্পানি যেগুলো আছে, চোলা ফাইন্যান্স, দেখুন এখানে চোলা ফাইন্যান্স, জিও ফাইন্যান্সের এখনও প্রোডাক্ট নেই সেরকম, দেখুন চোলা ফাইন্যান্স, এরকম করে করে আপনি দেখতে পারেন আপনি যদি নতুন হন মার্কেটে। বাট আমার কাছে কিছু স্টক আছে যে স্টকগুলো আমি জানি যে মার্কেটে পেয়ার কোম্পানি কোনগুলো হয়। কোন স্টক ধরুন, কোনো একটা স্টক পেয়ার কোম্পানির কনসেপ্ট হচ্ছে এরকম, কোনো একটা স্টক ধরুন এরকম 4% 5% বেড়ে গেছে, বাট ওর যে পেয়ার স্টক আছে, 2-3টে পেয়ার স্টক আছে যারা একই সঙ্গে চলে, ঠিক আছে, দেখবেন বিপিসিএল, আইওসিএল, এইচপিসিএল, ঠিক আছে, এই 3টে কোম্পানি যেমন এরা হচ্ছে পেয়ার কোম্পানি, সবগুলো তেল কোম্পানি। তো এরকম স্টকগুলো যদি কোনো এদের মধ্যে ধরুন বাজাজ ফাইন্যান্স ধরুন এখান থেকে 5% বা 3%-এর মুভমেন্ট হয়েছে, এম&এম ফাইন্যান্স 1% মুভমেন্ট হয়েছে, এবার ধরুন এম&এম ফাইন্যান্স 2% মুভমেন্ট হয়ে গেল সেখান থেকে, বাকি রইল কে এল&টি ফাইন্যান্সের 1% মুভমেন্ট হয়েছে। তাহলে এও চলবে, এই কনসেপ্টে এক এক করে সব স্টকগুলো আমরা পিক করেছিলাম, আমি নিজে পিক করেছি, এবং একদিনে হবে না, আপনি যদি এখানে কাজ করেন আস্তে আস্তে আপনি নিজেও বুঝতে পারবেন, দেন আপনি সেখানে কিন্তু কাজ করতে পারবেন। আচ্ছা, এটা একটা কনসেপ্ট আমি আপনাদের ছোটো করে ডিসকাস করলাম, এগুলো ডিটেলস আমি ক্লাসে ডিসকাস করব স্টেপ বাই স্টেপ, আমি স্ট্র্যাটেজি ওয়াইজ কীভাবে আপনি বুঝতে পারবেন যে স্টক চলবেই, ঠিক আছে। আজকে অটো স্টকের একটা খুব ভালো মুভমেন্ট হয়েছে, এর মধ্যে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টিভিএস মোটর আপনারা গিয়ে চেক করবেন, কারণ কনজিউমেবল প্রোডাক্ট, যদি মানুষ ট্যাক্স বাঁচাতে পারে, ট্যাক্স মানে কম দিতে হয়, সেক্ষেত্রে টাকা যদি বাঁচে তারা এই কার কিনতে পারবে, কনসেপ্ট কিন্তু এটাই। গতকাল আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে যে বিটকয়েনের এতটা ফল হয়েছে, সেন্টিমেন্টাল বাজারে একটা নেগেটিভ গ্যাপ ডাউন ওপেন হতে পারে মার্কেটে। আজকে যদি আপনি দেখেন ব্যাঙ্ক নিফটি গ্যাপ ডাউন ওপেনিং, নিচে সাপোর্ট লেভেল 48,900, দেখুন ব্যাঙ্ক নিফটির লো আজকের 48,900, এবং এখান থেকে উপরের দিকে 400 থেকে 500 রেজিস্ট্যান্স লেভেল, 49,350, 360, আজকে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে, বড় কিছু হয়নি, বাট ফলও হয়নি। ইন্ডিয়ান মার্কেটে কোনো খারাপ নেই, যদি ইন্ডিয়ান মার্কেট পড়ে সেটা পড়বে বাইরের কোনো আনসার্টেনিটি, কোনো বাজে খবর যদি থাকে তার জন্য, আর আমাদের বাজেটের এখনও কিছুটা অংশ বাকি আছে যেটা আসবে নেক্সট উইকে, তো সেটা যখন আসবে তার বেসিসে কিছু হলেও হতে পারে, সেটা তখন দেখা যাবে। এই মুহূর্তে কিন্তু কিছু নেই বাজেটের জন্য, এই মার্কেটের খারাপ কিছু। যদি মার্কেটে ইউএস মার্কেটে কারেকশান, ওয়ার্ল্ড মার্কেটে প্রবলেম, ওয়ার জিনিসটাই খারাপ, সেটা হতে পারে ট্রেড ওয়ার, সেটা হতে পারে ডাইরেক্ট একটা দেশ ওয়েপেন মানে অস্ত্র নিয়ে যে যুদ্ধ করে, সেটা দুটো ক্ষেত্রেই সমস্যা। তো ওয়ার হলে সেটা ইকোনমির জন্য, ট্রেড ওয়ার হলে তো ইকোনমির জন্য একটা প্রবলেমেটিক ইস্যু। তো এগুলো আপনাকে দেখতে হবে। আগামীকালের জন্য লেভেল কী থাকবে, লেভেল বিশেষ কিছু চেঞ্জ নেই, নিফটির ক্ষেত্রে সেম লেভেল, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে প্রথমে বলে দিই, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে লেভেল সেম 48,900, ব্যাঙ্ক নিফটি সাপোর্ট লেভেল, ক্রুশিয়াল সাপোর্ট লেভেল। এমনিতে আপনি 49,000 ব্যাঙ্ক নিফটি সাপোর্ট লেভেল হিসেবে ধরতে পারেন। উপরের দিকে যদি ব্যাঙ্ক নিফটি 49,450 লেভেল, দেখুন 49,450 থেকে 49,500 এই লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি একটা 10-15 মিনিট যদি এর উপরে সাস্টেন করে, ব্যাঙ্ক নিফটি উপরের দিকে 200 থেকে 300 পয়েন্টের মুভমেন্ট দেখাবে। দ্যাট মিনস এখান থেকে 48,750 থেকে 49,750 থেকে 49,800 ইভেন 50,000 লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি যেতে পারে। নিচের দিকে যদি ব্যাঙ্ক নিফটি কোনো কারণে নিউজের বেসিসে যদি মুভমেন্ট হয়,
900 লেভেলকে যদি ব্রেক করে তাহলে নিচের দিকে 48,750, 48,500। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাঙ্ক নিফটি। কম্পারেটিভলি যদি আমি এই ব্যাঙ্ক নিফটির সঙ্গে সঙ্গে ফিন নিফটিকে দেখি, দেখুন ফিন নিফটি আজকে ব্যাঙ্ক নিফটির থেকে ভালো লাগবে। ফিন নিফটিকে যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটির থেকে ভালো লাগবে, এর কারণটা কি? সরি, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, এই যে ইন্ডেক্স, তাহলেই দেখুন এটা ডে হায়ার কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে ফিন নিফটিতে যে স্টকগুলো আছে, যে ফাইন্যান্সিয়াল সেক্টর যে স্টকগুলো আছে, সেই ফাইন্যান্সিয়াল সেক্টর স্টকগুলোতে কিন্তু ভালো মুভমেন্ট হয়েছে, বাজাজ ফাইন্যান্স এবং সমস্ত ফাইন্যান্সিয়াল স্টক। এবং ব্যাঙ্ক নিফটি যেহেতু নিউট্রালে ছিল, ফিন নিফটি ডে হায়ার কাছাকাছি ক্লোজ দিয়েছে এবং ফিন নিফটি 23,100 উপরে ক্লোজ দিয়েছে, দ্যাট ইজ গুড ক্লোজিং। বাট এখান থেকে যে উপরের দিকে যাবেই বা নিচের দিকে যাবে এরকম নেই, কারণ বাজেট ডে যদি আমরা দেখি, দেখুন এটা ছিল বাজেট ডের হাই, এটা ছিল বাজেট ডের লো। বাজেট ডের হাই লো কোনোটাই ব্রেক করতে পারেনি। তো ফিন নিফটি আগামীকাল সিম্পল যদি আমি দেখি, ফিন নিফটি এখানে 23,000 লেভেলকে যদি হোল্ড করে তাহলে গুড, অসুবিধা নেই, ছোটোখাটো ডিপ এলে বাইং সাইডে প্ল্যান করবে এবং 23,100 লেভেলকে যখনই ব্রেক করবে উপরের দিকে 23,300 থেকে 23,400 লেভেল পর্যন্ত দেখাতে পারে, যেটা 300 থেকে 380 লেভেল, যেটা লাস্ট দিনের হাই ছিল বাজেট ডেট। এখানে গিয়ে যদি কিছুটা সময় কাটিয়ে ফার্দার উপরে যায় সেক্ষেত্রে তো খুবই ভালো বিষয়, নাহলে এখান থেকে নিচে এলে লেটসি দেখা যাবে কি করা যায়। যদি ফিন নিফটি আগামীকাল 22,900 নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে, 22,900, দ্যাট মিনস উইক, 22,800 নেক্সট টার্গেট এবং 22,800 লেভেল ব্রেক করলে ফিন নিফটিতে কারেকশন আসতে পারে। যদিও বা এটা আমি ভাবছি না, যদি কোনো খারাপ নিউজ না আসে, নিউজের বেসিসে হবে, যদি এরকমটি হয় নিউজের বেসিসে হবে। তো ফিন নিফটি ব্যাঙ্ক নিফটি থেকে কম্পারেটিভলি ভালো লাগছে। এখন যদি আমরা নিফটিকে দেখি, দেখুন নিফটিকে যদি দেখি, কয়েকটি স্টক আমি শেয়ার করবো আগামীকালের জন্য। দেখুন স্টক আগে থেকে সিলেক্ট করা একরকম আর ইন্টারডেতে সিলেক্ট করা একরকম। নিফটি যদিও বা ডে হায়ার কাছে ক্লোজ দিয়েছিল, কারণ নিফটি তাদেরকে সাপোর্ট করেছিল একটা সেক্টর, সেটা হচ্ছে আইটি সেক্টর। কেন সাপোর্ট করেছে, কী করেছে আমি নিজেও জানি না, কারণ আইটি সেক্টরের জন্য বাজেটে তেমন কিছু নেই। বাট আইটি সেক্টর ন্যাসডাকে যেহেতু ফলো হচ্ছে, ইউএসএ ফলো হচ্ছে, আইটি সেক্টর কেন চললো কী চললো আমি জানি না। বাট আইটি সেক্টরে আইটি স্টকে কিন্তু আজকে মুভমেন্ট হয়েছে, যার ফলে নিফটিতে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট ছিল এবং নিফটি ডে হায়ার কাছাকাছি ক্লোজ দিয়েছে। সমস্যা হচ্ছে মিড ক্যাপ যে স্টক আছে, মিড ক্যাপ, দ্যাট মিনস যে ব্রডার মার্কেট, সেখানে কিন্তু স্টক ওয়াইজ অনেক স্টকে আজকে বেশিরভাগ স্টকে ফল হয়েছে, কারেকশান হয়েছে, যার ফলে ওভারঅল মার্কেটে যদি ব্রডার মার্কেট দেখি, মানে বৃহত্তর মার্কেট দেখি, বৃহত্তর মার্কেটে কারেকশানই হয়েছে। ক্লিয়ার? তো এখান থেকে নিফটির ক্ষেত্রে আমার এখানে লেভেল থাকবে নিচের দিকে 23,200 লেভেল। 23,200 লেভেলের উপরে থাকলে নিফটি ঠিক আছে। 23,350-এর উপরে যদি নিফটি সাস্টেন করা হয় সেক্ষেত্রে বাই সাইডে প্ল্যান করা যেতে পারে এবং উপরের দিকে 23,450 থেকে 23,500 পর্যন্ত এখানে টার্গেটের জন্য নিফটিতে দেখা যেতে পারে। বিশাল বড় বড় ট্রেড প্ল্যান নেই, আমি স্টকে ট্রেড খুঁজবো, বাট আপনি যদি ইন্টারডেতে কাজ করেন এই লেভেলগুলোর বেসিসে এখানে ট্রেড প্ল্যান করতে পারেন। নিচে এলে বাইং সাইডে, উপরে গেলে সেলিং সাইডে, এর বেশি কিছু নেই মার্কেটে। ট্রেন লাইন একটা ড্র করে নিতে পারেন, ট্রেন লাইন ড্র করে সেই ট্রেন লাইনের বেসিসে এখান থেকে আপনি ছোটো স্টপ লসের বেসিসে ট্রেড প্ল্যান করতে পারেন। স্টক দেখুন আজকে যেহেতু বাজাজ ফাইন্যান্স 5% মুভমেন্ট দিয়েছে, বাকি যে স্টকগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলো অতটা মুভমেন্ট দেয়নি। তার মধ্যে একটা হচ্ছে এলটিএফ মানে এলএনটি ফাইন্যান্স। দেখুন এলএনটি ফাইন্যান্সকে যদি দেখি, এখানে হচ্ছে আমি 1 ডে চার্ট ওপেন করব, একটা ব্রেকআউট লেভেলের কাছে এসে দাঁড়িয়েছে। বাট লাস্ট টাইমও এখানে যখন দেখেছিলেন তখন এটা ব্রেকআউট লেভেলের কাছে ছিল। সাস্টেন করবে কিনা, যদি এই লেভেলের উপরে একটা ক্যান্ডেল ক্লোজ দেয় বা আগামীকাল যদি দেখি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হচ্ছে এই লেভেলকে ব্রেক করে, সেক্ষেত্রে এখানে ছোটো স্টপ লস বেসিসে আমি ট্রেড প্ল্যান করব এই এলটিএফের ক্ষেত্রে। ঠিক আছে, এলএনটি ফাইন্যান্স স্টকের ডাইরেক্ট এভাবে রিকমেন্ডেশান বা আমি কিছুই দিচ্ছি না, আর এগুলো দেওয়া যায়ও না, তাও কিছু স্টক আপনি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন, যে জন্য আমি আপনাদের শেয়ার করছি। এরপরে দেখুন এই সেম টাইপের স্টক মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা M&M ফাইন্যান্স। ঠিক আছে, এই স্টকটি যদি দেখুন একই রকম এখানে চার্ট প্যাটার্ন দেখেছেন, নিচের লেভেল থেকে কনসোলিডেশন অনেক দিন ধরে রেঞ্জ বানিয়ে এখানে ব্রেকআউট লেভেলের কাছে এসে দাঁড়িয়ে রয়েছে।
আজকে ব্রেকআউটও হয়েছে, ক্লিয়ার। তো এই স্টকগুলোর উপরে এখন ডে হায়ার কাছাকাছি ক্লোজ দিয়েছে। যদি মার্কেট পজিটিভ হয় আগামীকাল, এই স্টকগুলো কিন্তু চলবে, এই স্টকগুলো চলবে। তো স্টকগুলোর উপর আপনি ফোকাস রাখতে পারেন। স্টপ লসের বেসিসে অবশ্যই প্ল্যান করবেন, যদি আপনি জানেন ইন্টারডে তাহলেই করুন, নাহলে করার দরকার নেই। নেক্সট আরেকটা স্টক এরকমই আমি শেয়ার করি, সেটা হচ্ছে চোলা ফাইন্যান্স। যদিও চোলা ফাইন্যান্সে খুব ভালো মুভমেন্ট হয়েছে, আমি নিজে ট্রেড করেছি চোলা ফাইন্যান্সে। তো চোলা ফাইন্যান্সে দেখুন একই রকম চার্ট প্যাটার্ন, দ্যাট ইজ গুড। সবগুলো স্টকের একটা সেক্টর ওয়াইজ একই রকম চার্ট প্যাটার্ন, এবং এও যদি চোলা ফাইন্যান্স যদি দেখি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হচ্ছে, যদি এখান থেকে 1350 লেভেলকে ব্রেক করে উপরে সাস্টেন করতে স্টার্ট করে 5-10 মিনিট, দেন উপরের দিকে 1360 থেকে 1365 পর্যন্ত স্টক যেতে পারে। তো এই স্টকগুলো আপনি আপনার ওয়াচ লিস্টে রাখুন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলছি ভিডিওতে লাইক করুন, আপনাদের মতামত থাকলে আপনারা জানান। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।